প্রিয় দর্শক, মনের অসুখ বা অবসাদ এই বিষয়টা নিয়ে আমরা কতটুকু চিন্তা করি? যতটা না আমরা চিন্তা করি আমাদের শরীরের অসুখ বা অবসাদ নিয়ে। কিন্তু সময়টা এসেছে এই বিষয়টাকে আসলে চিন্তা করবার এবং গুরুত্ব দেবার। আর সেজন্যই আমি ডক্টর শ্রাবণা তৌহিদা হাজির হয়েছি স্বাস্থ্য পরামর্শের আজকের এই ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে। আমার সাথে রয়েছেন খুবই ইম্পর্ট্যান্ট একজন মানুষ, যিনি এই বিষয়ে অবশ্যই এক্সপার্ট। আমার সাথে রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড কাউন্সিলর সাইকোলজিস্ট। তিনি অবশ্যই দেশের বাইরেও কাজ করেন, বাংলাদেশেও কাজ করেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছেন টরন্টো ইস্ট জেনারেল হসপিটাল থেকে। সো কাউন্সিলিং সাইকোলজিস্ট আসলে একজন মেডিসিন এক্সপার্টের হয়ে যাওয়াটার গল্পটা ছোট্ট করে শুনবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোভিড টাইমে, যখন কোভিডটা প্রায় শেষ হইলো, তখন টরন্টোতে পার্টিকুলারলি বাংলাদেশি কমিউনিটি এবং ইমিগ্রেন্ট যারা, তাদের অনেকে আসলে জব লুজ করছেন এবং দে ফিল লাইক ডিসঅ্যাপয়েন্টেড, এবং অনেকের ফ্যামিলিতে তো অনেকজন মারা গেছে। ডিউরিং দ্যাট টাইম আই ফিল ইন্টারেস্ট অন দিস ওয়ান, এবং তখন আসলে টরন্টো বাঙালি কমিউনিটির পোস্ট কোভিড সাইকিয়াট্রিক একটা টিম লিড হিসেবে আমি কাজ করি। অলসো লাইক গিভিং দ্য অকুপেশনাল কাউন্সিলিং টু দ্য পিপল অলসো। এই কয়েকটা জিনিস মিলে আসলে মনে হলো যে মানুষের মনের অসুখ বা সাইকোলজি মানুষের জীবন জুড়ে একটা বিশাল একটা ভাস্ট একটা অংশ জুড়ে থাকে। সো যেহেতু সেম টাইমে আমি যেহেতু মেডিসিন নিয়ে কাজ করি, তো আমার পক্ষে নতুন করে ওই সাইকিয়াট্রিতে রেসিডেন্সি করাটা পসিবল হয়ে ওঠে নাই। সো আই গট অ্যান অফার অন স্কলারশিপ অ্যান্ড আই টুক দ্যাট। এইভাবেই আসলে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে গড়ে ওঠা আমার। বাংলাদেশে আপনি 6 মাস থাকেন আর টরন্টো তো 6 মাস থাকেন। বাংলাদেশে কাউন্সিলিংটা কিভাবে করেন, ওখানে কিভাবে করেন? আচ্ছা, বাংলাদেশের পেশেন্টের সাথে সারা বছরই আমার কাউন্সিলিং এর কানেকশন থাকে, অ্যাজ বিকজ আই প্রোভাইড দিস অন অনলাইন। এবং অনলাইন সার্ভিসের জন্য তাদের সাথে আমার একটা ভালো কমিউনিকেশন থাকে। অলসো বাংলাদেশের যে মেডিকেল কমিউনিটি আছে, আপনি নিজেও যেহেতু ডাক্তার, আপনি জানেন যে আমাদের যে টক্সিক পড়াশোনার এনভায়রনমেন্ট, একটা ডাক্তার কিন্তু খুব সহজেই হচ্ছে আপনার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারে, ডিপ্রেসড হয়ে যেতে পারে। সো মেডিকেল স্টুডেন্টরা, আমার একটা প্ল্যাটফর্ম আছে, ওইটার থ্রুতে সারা বছরই আমরা নক করতে পারে, এবং দে গট ফ্রি কাউন্সিলিং ফ্রম মি। আমি তাদের কাছ থেকে কোনো ফি নিই না। এই প্ল্যাটফর্মটা 4 বছর ধরে রান করতেছি, এবং নন মেডিকেল পার্সনও হচ্ছে ওই যে আমার যিনি পিএস আছেন বা অ্যাসিস্ট্যান্ট, তার সাথে যোগাযোগ করার পরে একটা পার্টিকুলার টাইমে অনলাইনে কাউন্সিলিংটা দিয়ে থাকি। আর ওখানকার যে ব্যাপারটা, টরন্টোর ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কমিউনিটিতে আপনার হচ্ছে কিছু ওই নেইবারহুড অর্গানাইজেশন থাকে, যারা একটা ইমিগ্রেন্টকে বেসিক্যালি জব পাওয়ার ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে, তাকে ওই কান্ট্রির জন্য গড়ে তোলার ব্যাপারে হেল্প করে থাকে। তাদের যেমন প্রত্যেকটা জায়গাতে একজন করে সাইকোলজিস্ট থাকেন বা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকেন, আবার প্রত্যেকটা স্কুলেও থাকেন, যারা বেসিক্যালি হচ্ছে ওই যে আপনার নেইবারহুড যে অর্গানাইজেশনের সাথে যে কোনো একটা পার্টিকুলার কমিউনিটিতে সার্ভ করে থাকে। আর আপনি যে কথাটা বলছেন যে কোনো প্রয়োজনে তারা কাউন্সিলিং নিতে যায়, দ্যাটস ট্রু। এমনকি ছোটখাটো একটা ঝগড়া হইলেও কিন্তু তারা একজন সাইকোলজিস্টের কাছে চলে যাওয়া উচিত। আমরা আসলে দিনের পর দিন এই জিনিসগুলোকে চেপে রাখতে 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 ডিপ্রেশনের একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে তখন হয়তো অনেক কিছু হয়, বা আরো যদি আগের যুগের মানুষজনকে দেখি, তারা কিন্তু সেটাকে সয়েই যায় সারা জীবন। তো যাই হোক, বাংলাদেশে আসলে মানে কাউন্সিলিং সাইকোলজিস্ট বাংলাদেশে বর্তমানে কতটুকু জরুরি আপনি মনে করেন? বাংলাদেশে খুবই জরুরি। তার আগে যদি একটু বলে নিই যে সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের পার্থক্যটা কি। ধরেন একজন মেডিকেল গ্র্যাজুয়েট, উনি যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায় বা মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা করতে চায়, এবং হি ওয়ান্টস টু প্রেসক্রাইব অলসো, এইটা আসলে বেসিক্যালি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাইকিয়াট্রি। আচ্ছা। এবং কেউ নন মেডিকেল হোক বা মেডিকেল পার্সন হোক, কেউ যদি সাইকোলজিতে ধরেন এমএসসি, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এই ধরনের পড়াশোনা করতে চায়, পিএইচডি করতে চায়, তারা হচ্ছেন সাইকোলজিস্ট। সাইকোলজিস্টরা যে ড্রাগ প্রেসক্রাইব করতে পারে না, ব্যাপারটা এরকম না। তারা ওভার দ্য কাউন্টার ড্রাগগুলো প্রেসক্রাইব করতে পারেন, কিন্তু সাইকোলজিস্টদের মেইন কাজ হচ্ছে পেশেন্টের সাথে কথা বলা। আচ্ছা, সাইকোলজিস্টের আর সাইকিয়াট্রিস্ট যারা, উনি কথাও বলতে পারেন, চাইলে কাউন্সিলিংও দিতে পারেন, এবং প্রেসক্রাইব তো ডেফিনেটলি করতে পারেন। ওকে। সো কাউন্সিলর মানে বাংলাদেশে কতটা জরুরি, এই প্রশ্নটা আমার ছিল। হ্যাঁ, বাংলাদেশে কাউন্সিলিং জরুরি বলতে আসলে এটা এইজ গ্রুপের উপর বেস করে। যেমন ধরেন আপনার শিশুদের ক্ষেত্রে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা আছে। যদি কোনো শিশু কোনো একটা স্কুলে দেখা গেল যে তার মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না, বাকি 8-10টা শিশুর সাথে সে
কোপ আপ করতে পারছে না, বা তার প্যারেন্টসের মনে হচ্ছে যে আমার বাচ্চার কোনো বুদ্ধিমত্তা রিলেটেড কোনো প্রবলেমস আছে কিনা, সেই ক্ষেত্রে তার কাউন্সেলিং প্রয়োজন হইতে পারে। একটা টিনেজ বয়সে একটা বাচ্চা যখন মানে পিউবার্টিতে হয়, যখন তার বডিতে হরমোনাল চেঞ্জগুলো আসে, তার ইমোশন গ্রো করতে থাকে, তার মধ্যে সুইসাইডাল থট আসতে পারে, খুব আপস অ্যান্ড ডাউনস হয় মুড, তো ওই টাইমে কিন্তু তারও কাউন্সেলিংয়ের প্রয়োজন হইতে পারে। একটা কাপল তার এন্টায়ার হোল কনজুগাল লাইফে দেখা গেল হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে অথবা কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে, তাদের কাউন্সেলিংয়ের দরকার হইতে পারে। একটা সিঙ্গেল পারসন রিলেশনশিপ ব্রেকআপের সময় কাউন্সেলিংয়ের প্রয়োজন হইতে পারে, অথবা হচ্ছে আপনার কোনো একটা ডিভোর্সের সময় তাদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে। সো এই ক্লাসের উপর বেস করে আসলে একদম শিশু থেকে শুরু করে যে মানুষটা অনেক বয়স্ক মানুষ, জেরিয়াট্রিক পেশেন্ট, তারাও কিন্তু একটা ডিপ্রেশনে ভুগে, লোনলিনেসে ভুগে, প্রত্যেকেরই কাউন্সেলিং প্রয়োজন হয়। কিন্তু এই জিনিসটা না আমাদের দেশে আসলে ওরিয়েন্টেড না, একদমই না। মানুষ মেন্টাল হেলথটাকে আমাদের দেশে অনেক নেগলেক্ট করা হয়, অনেক বেশি ইগনোর করে, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আপনার মন খারাপ এটা জিজ্ঞেস করার মানুষই কিন্তু নাই। আর আমার কাছে মানে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে যেটা মনে হয় যে মন খারাপের সবচেয়ে বড় সলিউশন হচ্ছে জাস্ট লিসেন টু দ্যাট পারসন। আপনি শোনেন কেন মন খারাপ, তার মন অর্ধেক এমনি ভালো হয়ে যাবে। তার মানে আপনি সলিউশন দেন না? না, সলিউশন তো ডেফিনেটলি দিই। আমি বললাম যে 50% প্রবলেম উইল বি সলভ ইফ ইউ ক্যান সে যে আমার কেন মন খারাপ, এটা যদি কাউকে বলতে পারেন আপনি হালকা হয়ে যাবেন। তারপর না সলিউশনের প্রশ্ন আসতেছে। ওকে, সো আসলে ডিপ্রেশন বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইডই বলি যে ডিপ্রেশনে এখন অনেক বেশি মানুষ আক্রান্ত। যাদের আসলে ডিপ্রেস হওয়ার কোনো কারণ নাই তারাও ডিপ্রেস। এটা আসলে মেইন মোটা দাগে যদি জিজ্ঞেস করি কারণটা কি, রিজনটা কি, ওয়ার্ল্ড ওয়াইডই বলেছি, মানে কারণটা কি? আচ্ছা, ধরেন একটা মানুষ সব দিক দিয়েই ফুলফিল, তার ভালো একটা ক্যারিয়ার আছে, তার ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস নাই, সে বছরে এইখানে সেখানে মানে ঘুরতে যেতে পারছে, এরপরেও সে ডিপ্রেসড হইতে পারে। এইটার রিজন হচ্ছে সাউথ এশিয়ান রিজনে যদি আপনি চিন্তা করেন, ওয়েদারের সাথে মানুষের বডির হরমোনাল ফ্লোয়ের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। মেয়েদের ক্ষেত্রে মুড সুইং একটা মানে বিশাল ফ্যাক্টর। অন টপ অফ দিস আপনি যদি সারা ওয়ার্ল্ড দেখেন, এখন ভালো করে দেখেন, যেমন ধরেন আপনি আপনার মোবাইলে কোনো একটা নিউজ দেখছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে কোনো একটা জায়গায় এমন একটা ঘটনা ঘটছে, একটা বাচ্চা হয়তো কোনো কারণে মারা গেছে। এটা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আপনাকে টাচ করতে পারবে, ইট কুড মেক ইউ ডিপ্রেসড, এটা আপনাকে ডিপ্রেসড করে দিতে পারে। দ্বিতীয়ত আপনি আরেকজনের লাইফস্টাইল দেখে ডিপ্রেসড হয়ে যেতে পারেন। তো সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষজনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা আছে। সো ওয়েদারের জন্য হোক, বিভিন্ন সার্কামস্টেন্সেসের জন্য হোক, কোনো একটা ঘটনার জন্য হোক, একটা মানুষ উইদাউট এনি রিজনও ডিপ্রেসড হতে পারে। আর আমরা এখন আসলে অনলাইন বেসড, সারাদিন ডিভাইসের সাথে আমরা কানেক্টেড, টেকনোলজির সাথে কানেক্টেড। সো এই জিনিসগুলো না মানুষের মানে ব্রেনের উপর একটা ইফেক্ট ফেলছে, যেটার কারণে আপনার সব কিছু থাকার পরেও আপনি ডিপ্রেসড হতে পারেন। সো একদম স্পেসিফিক রিজন লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ডিপ্রেশন নিয়ে আমরা যথেষ্ট কারণ আপনার কাছ থেকে জানতে পারলাম, কিন্তু এটা থেকে আসলে উত্তরণের উপায় কি সেটাও তো জানতে হবে আপনার কাছে। সেই বিষয়টা আমি ফিরবো একটা ছোট্ট বিরতির পরে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকবেন। আরও একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পরামর্শে। আমি ডক্টর শ্রাবণা তৌহিদা। প্রিয় দর্শক, কথা হচ্ছিল মেন্টাল ডিপ্রেশন নিয়ে, এবং আমার সাথে রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, কনসালটেন্ট মেডিসিন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট। এবং তার কাছে চলে যাচ্ছি আরও একবার। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, মেন্টাল ডিপ্রেশন, সেখান থেকে আসলে উত্তরণের উপায় জানতে চেয়েছি আপনার কাছে। সেটা আপনি আসলে কি কি সলিউশন দিয়ে থাকেন? এখন অ্যাজ এ কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রথম যে কাজটা আমি করি, যদি কোনো মেন্টাল ডিপ্রেশনের পেশেন্ট আমার সাথে কথা বলেন অথবা যোগাযোগ করেন, প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে একদম ফুল হিস্ট্রি নেই, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তার এন্টার লাইফের হিস্ট্রিটাই শুনি, এবং এখান থেকে আমি আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আন্ডারলাইং কজটা কি। অ্যাজ ফর এক্সাম্পল, ধরেন একটা পার্সনের চাইল্ডহুড ট্রমা আছে, এখন এই চাইল্ডহুড ট্রমা তো তার লাইফ লং তার হচ্ছে একটা ডিপ্রেশনের কারণ হয়ে থাকবে, অথবা কোনো একটা মানুষের প্রফেশনালিজমে কোনো একটা প্রবলেম হয়েছে, তার ক্যারিয়ার রিলেটেড প্রবলেম হয়েছে। সো অন দ্য বেসিস অফ দ্য রুটস অফ দ্য প্রবলেমস, তখন আমি ওইটার উপর বেস করে তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ হোল আপনার প্রশ্ন যদি এরকম হয় যে ডিপ্রেশন থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি, এইটার আসলে খুব কমন একটা আনসার হচ্ছে এবং খুব সহজ একটা ওয়ে হচ্ছে বন্ডিংস। এবং স্পেসিফিকভাবে আমি যদি বলি সেটা হচ্ছে ফ্যামিলি বন্ডিংস। ধরেন আমি আমার বাচ্চাটাকে খেয়াল করতেছি, তার সাইকোলজি বোঝার চেষ্টা করতেছি, এবং সে যত বড় হচ্ছে
আমি ভালো করে অবজার্ভ করতেছি যে ওর মধ্যে কোনো চেঞ্জ আসতেছে কিনা, ও ডিপ্রেসড কিনা, চুপচাপ থাকে কিনা, এটা একটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওর সাথে একটা গুড রিলেশন মেনটেন করা, অর্থাৎ ফ্রেন্ডলি রিলেশন, যে বাবা তোমার কী হয়েছে, কেন হয়েছে, এরকম। এই যে ফ্যামিলি বন্ডিংসটা, ইট কুড বি বাবা মা সন্তানের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, ভাই বোনের মধ্যে, এই বন্ডিংসটা এবং এই শেয়ারিংসটা এবং এই আস্কিং, এই তিনটা জিনিস অনেকটাই গুড ফ্যাক্টর হিসেবে কাজ করে তার ডিপ্রেশন কমায় দেওয়ার। কারণ সে ফিল করে আই হ্যাভ এ শেল্টার, আমার একটা জায়গা আছে যেখানে আমি বলতে পারবো, যেখানে আমি শেয়ার করতে পারবো। আর ব্রডলি যদি বলি, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ আপনি মিডিয়াতে যত বেশি প্রচার করবেন ডিপ্রেশনের ব্যাপারগুলো, যে ডিপ্রেশন কতটুকু মারাত্মক হইতে পারে, একটা মানুষ ডিপ্রেশন দিয়ে শুরু, এন্ডিং হইতে পারে সুইসাইড পর্যন্ত, তার মানে তার লাইফ শেষ। সো এই জিনিসগুলো যত বেশি প্রচার করা হবে মিডিয়াতে, যত বেশি আসবে, তত কিন্তু মানুষও সচেতন হবে, তারা জানবে যে মেন্টাল হেলথ ইজ অলসো এ হেলথ, এবং এটা উই শুড হ্যাভ টু টেক কেয়ার অফ দিস ওয়ান। অফকোর্স। এবং আপনি বন্ডিংয়ের কথা বললেন, আমার মনে হয় বন্ডিংয়ের সাথে সাথে নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট। রাইট। মানে আমার কাছে মনে হয় নিজেকে ভালোবাসা মানে শুধুমাত্র নিজের বিউটিফিকেশন করা বা নিজের কেয়ার করা, ব্যাপারটা এরকম না। ইফ আই রিড আ বুক, সেটা আমার কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড হতে পারে, সেটা আমাকে একটা বেস্ট ফ্রেন্ডের মতোই কাউন্সিলিং করতে পারে। আমার খুব প্রিয় একটা মিউজিকের সাথে সাথে আমি যদি গল্পের বই পড়তে থাকি, ওই সময়টা আমার মনে হয় আমাকে অনেক ডিফারেন্ট ওয়েতে আসলে চেয়ার করতে পারে। সো যাই হোক, আপনার কাছ থেকে আরো মানে এটা কিন্তু আপনি মাত্র যেটা বললেন, এটা কিন্তু থেরাপি হিসেবে ইউজ হয় মেন্টাল হেলথে। একটা এক্সাম্পল দিচ্ছি, খুব বেশি পরিমাণে ইন্ট্রোভার্ট একটা মেডিকেল স্টুডেন্ট, তার ব্যাচমেটরা এবং আশেপাশের অনেকে তার বডি শেমিং করতো, চেহারাটা হয়তো সুন্দর ছিল না, এটা নিয়ে অনেক বাজে মন্তব্য করতো। তো তার ট্রিটমেন্টের থেরাপিতে আমি তারে বললাম যে তুমি একটা সাদা রঙের একটা টি শার্ট কেনো। টি শার্টটা কেনার পরে বললাম কালো মার্কার দিয়ে, পার্মানেন্ট মার্কার দিয়ে ওটার মধ্যে লেখো ইউ লুকস বিউটিফুল হোয়েন ইউ আর স্মাইলিং, এবং সে লিখলো বুকের মধ্যে। বললাম যে তোমার কাজ হচ্ছে প্রতিদিন 5 মিনিটস এই টি শার্টটা পরে থাকবে এবং আয়নার সামনে দাঁড়ায় ওই লেখাটা পড়বো বারবার। এটা আসলে সেলফ মোটিভেশন। আচ্ছা, সে সেলফ অ্যাপ্রিসিয়েট করতেছে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আই এম লুকিং বিউটিফুল। এবং একটা সময় পরে মানে তার এত ড্রামা, আরও অনেক পার্ট ছিল, বাট এই থেরাপিটা থেকে সে ড্রামাটিক্যালি এত বেশি পরিমাণে হচ্ছে তার উন্নতি হয়েছে যে এরপরে আসলে সে মানুষের কথা নিত না। শি ওয়াজ বিং কনফিডেন্ট যে না, ডেফিনেটলি আই এম লুকিং বিউটিফুল। তো আপনার এই কথাটা খুব ভালো লাগছে যে নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, নিজেকে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের আসলে এটা করা উচিত। হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ ডিপ্রেশন টু গো টু আ কাউন্সিলর? ফার্স্ট থিং যেটা আসলে ফ্যামিলি মেম্বারদের নোটিস করা উচিত, সেটা হচ্ছে চেঞ্জেস অফ দ্য বিহেভিয়ার। অর্থাৎ আপনার ইউজুয়াল পরিবারের সদস্যটার যে বিহেভ আপনি প্রতিদিন দেখে আসছেন, যদি তার মধ্যে মেজর কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেন, এর মধ্যে সবচেয়ে কমনলি যেটা হয় সেটা হচ্ছে চুপচাপ হয়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে যখন মানুষ স্ট্রেসে থাকে, স্ট্রেস হরমোন যেহেতু বডিতে রিলিজ হচ্ছে, এই স্ট্রেস হরমোনের কারণে তার কিছু ফিজিক্যাল চেঞ্জেসও হবে, যেমন সে খাইতে চাইবে না, সে ঠিকমতো ঘুমাবে না, তারপরে চুপচাপ বসে থাকবে, কোনো একটা জিনিসে সে কনসেন্ট্রেট করতে পারবে না, অ্যাটেনশন দিতে পারবে না। তো আপনি ফ্যামিলির মেম্বার হিসেবে, ছোট অথবা বড়, মা অথবা বাবা হিসেবে আপনি খেয়াল করলেন যে আপনার পরিবারের একজন সদস্য এই ধরনের কোনো সাইনে যদি যায়, তখনই আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। এবং এই অ্যাপ্রোচিংয়ের পরে যদি সে আপনার সাথে কিছু শেয়ার করে অথবা না করে, তখন আপনি তাকে হচ্ছে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলাবেন। কাউন্সিলরের পার্টটা তো আসলে কথা শোনা, আপনি বলেছেন মেইনলি কথা শোনা, অ্যান্ড দেন গিভ ইউ দ্য সলিউশন বাই ওয়ার্ডস। আপনি কথা শুনবেন এবং কথা দিয়ে তাকে মোটিভেট করবেন, কথা দিয়েই তাকে সলিউশন দিবেন এবং তাকে কিছু টাস্ক দিতে পারেন, সাইকোলজিক্যাল থেরাপি দিতে পারেন। এই ক্ষেত্রে আসলে পেশেন্ট সিক্রেসি মেইনটেইনটা, এটা তো এথিক্যালি 100% শিওর। এবং আপনি একটা প্রশ্ন করছিলেন না যে কাউন্সিলিং সাইকোলজিস্টের বাংলাদেশে প্রয়োজনীয়তা আছে কিনা, ওইভাবে যদি বলি, এখন আমাদের দেশে না আসলে ওয়ার্ল্ড ওয়াইড সাইবার ক্রাইম তো অনেক বাড়ছে, এবং পার্টিকুলারলি আপনি যদি দেখেন যে রিলেশনশিপে যারা থাকে তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে। এখন এইটা এমন একটা টপিকস এবং এমন একটা প্রবলেমস, যে প্রবলেমস তাকে পার্মানেন্টলি ডিপ্রেশনে তো মানে ফেলবেই, মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যালি সে মানে হিউমিলিয়েটেড হইতে পারে। এইটা কিন্তু সে পরিবারের মানুষের সাথে শেয়ার করতে পারবে না। এক্স্যাক্টলি। সো তার আসলে প্রয়োজন এমন একজন মানুষ যারে সে সব বলতে পারবে, এটা লিক আউট হবে না, এবং এখান থেকে কোনো না কোনো একটা সলিউশন তার আসবে। সো দ্যাটস দ্য রিজন হোয়াই ওয়ার্ল্ড ওয়াইডই বলতে গেলে আসলে কাউন্সিলিং সাইকোলজিস্টের প্রয়োজনীয়তা কিন্তু কম না। সো প্রাইভেসিটা হচ্ছে আপনার এথিক্সের ফার্স্ট পার্ট।
ইউ হ্যাভ টু কিপ ইট। আপনার পরের পেশেন্ট বুঝবেও না আপনার এক্সপ্রেশন দেখে যে আগের পেশেন্টের সাথে আপনার কি কথা হয়েছে। এটাই হওয়া উচিত। আর এটা তো আসলে শুধুমাত্র সাইকোলজিস্টদের কথা বলছি না, এটা তো ডক্টরদের ওথই থাকে যে আমাকে পেশেন্টের হচ্ছে সিক্রেসি মেনটেন করতে হবে, এটা কখনোই আসলে ভেঙে দেওয়া যাবে না। যাই হোক, আমি আরো কথা জানতে চাইবো, আরো অনেক কিছু, লাইক বাংলাদেশেও এখন একটা জিনিস খুব পপুলার, ম্যারেজ কাউন্সিলর। তো সেই জিনিসটা আমি একটু ইলাবোরেটলি শুনবো একটা ব্রেকের পরে। ভিউয়ার্স, সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতি নেবার। আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, ফিরছি একটু পরে। Once again, welcome back. This is me, Dr. Stravana Tawhida, and you're watching Biju Television, স্বাস্থ্য পরামর্শ। ডেফিনেটলি প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আসলে ডিপ্রেশনের কারণ এবং সেখান থেকে বের হওয়ার উপায় নিয়ে, এবং আমার সাথে রয়েছেন একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। তিনি আসলে কনসালটেন্ট মেডিসিনেরও, টরন্টোতে থাকেন, বর্তমানে বাংলাদেশে আছেন, ডক্টর মুস্তাফিজুর রহমান। আরও একবার স্বাগত। ম্যারেজ কাউন্সিলর, এটা বাংলাদেশে এখন পপুলার হচ্ছে দিন দিন, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হওয়া উচিত, আরও বেশি পরিমাণে হওয়া উচিত। একটা সময় মানুষ, আমরা ছোটবেলায় তো অ্যারেঞ্জ ম্যারেজ দেখে আসছি, এখন ম্যাক্সিমামদের ক্ষেত্রেই তো হয়তো পছন্দ করে বিয়ে হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। ব্যাপার হচ্ছে যে আগের মতো কিন্তু ফ্যামিলি স্ট্যাবিলিটিটা নাই। আমরা ছোটবেলায় যেটা দেখতাম যে আমাদের মায়েরা ঘরে থাকতেন, বাবারা কাজ করতেন, অ্যান্ড দে আর্ন এনাফ মানি। এখন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই হয়তো প্রফেশনালিজমে যাচ্ছেন, এবং দেখা যাচ্ছে কি যে বাইরের যে লাইফটা, কাজের যে লাইফটা, এইটা তো সবসময় ব্যস্ততা এবং প্রেশারের মধ্যে থাকে। সো মানুষ যখন ঘরে ফেরে, সবার একটা এক্সপেকটেশন থাকে হোম সুইট হোম, মানে বাসায় ফিরলাম মানে আমি শান্তিতে থাকবো। দুজনই কিন্তু স্ট্রেসফুল। তো খুব ছোট ছোট কথা নিয়েও কিন্তু তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একটা গ্যাপ তৈরি হইতে পারে। আর আমি মানে বাংলায় যদি বলি, ইগোর দেয়াল, এত শক্ত দেয়াল সহজে ভাঙে না। মানে কাপলদের মাঝখানে যখন ছোটখাটো একটা ব্যাপার নিয়ে ঝগড়া হবে, তারা কেউ কম্প্রোমাইজ করতে সরি বলতে চায় না। সো এই দেয়ালটাই বাড়তে বাড়তে একটা সময় দেখা যায় কি যে খুব ডিভাস্টেটিং। সেলফ ডিপেন্ডেন্ট দুটো মানুষ থাকে, মানে আমরা বলি ফাইন্যান্সিয়ালি যখন সে আসলে ইন্ডিপেন্ডেন্ট, ইগোটা তখন অনেক বড় হয়ে যায়, দ্যাটস ট্রু। আর প্রেজেন্স অফ থার্ড পারসন, সেটা বান্ধবী হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, শ্বশুর শাশুড়ি হইতে পারে। তো আলটিমেটলি ঝামেলা কিন্তু বাড়ছে, তাই না? এখন আপনি যদি একটু খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু ডিভোর্সের পরিমাণ প্রচুর বাড়ছে। আগে কিন্তু তো বেড়েছে। ওয়ার্ল্ড ওয়াইডটা আমি ধরলাম না কেন, কারণ বাইরের কান্ট্রিতে তো মানুষ লিভিংও করে, ব্যাপারটা এরকম। এবং তারা তো আসলে বিয়ে নিয়ে বোদার না, পার্টনার নিয়ে বোদার না। আমরা যেহেতু এই দেশের কালচারে ফ্যামিলি বন্ডিং একটা মারাত্মক ব্যাপার, আমাদের দেশের হিসেবে কিন্তু ডিভোর্স অনেক বাড়ছে। সো কাপল কাউন্সিলিং বা ম্যারেজ কাউন্সিলিং, এই দুইটা জিনিস হচ্ছে আপনার, দুইটা কিন্তু আলাদা। ম্যারেজ কাউন্সিলিং আর কাপল কাউন্সিলিং কিন্তু সেম আলাদা। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমাদের দেশের প্রেক্ষাপটে একটা গুড ফ্যামিলি বন্ডিংসের জন্য আসলেই অনেক প্রয়োজনীয়, এবং এইটা খুব ছোট ছোট সিলি ম্যাটারের প্রবলেমসগুলো সলভ করে দিতে পারে। না, যেমন বিয়ের আগে যে কাউন্সিলরের কাছে যাওয়া, ওইটা তো বাংলাদেশের চিন্তার অতীত। আমরা বাংলাদেশে যেটা হয় যে যখন আপনার ডিভোর্সের উপক্রম হয়, তখন একটা ট্রাই দেয়া হয়। তবে আমি বিয়ের আগের কাউন্সিলিংটারে কিন্তু খুবই জরুরি বলি। এটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আপনার যখন একটা হাজব্যান্ড এবং ওয়াইফ, মানে তারা বিয়ে হইলো তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মেইন জিনিস যেটা হয়, বিয়ের পর থেকে কিন্তু একটা এক্সপেকটেশন চলে আসে হাজব্যান্ডের ওয়াইফের উপর, ওয়াইফের হাজব্যান্ডের উপর। দুইটা মানুষ কিন্তু দুই কালচারে বড় হওয়া, দুইটা মানুষের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট হইতে পারে, দুইটা ফ্যামিলি ডিফারেন্ট হইতে পারে, দুইটা এলাকার হইতে পারে, ফুড হ্যাবিট ডিফারেন্ট হইতে পারে। বিয়ের পর হয়তো ওয়াইফ বলতে চাই তুমি এই খাবারটা খাও কেন, আমার পছন্দ না, অথবা তুমি এই কালারটা নিচ্ছ কেন বা পড়তেছো কেন, এটা আমার পছন্দ না। হাজব্যান্ডের হয়তো বলতেছে ওয়াইফের যে না তুমি এই কালারের শাড়ি পরবা, অথবা এই ধরনের অর্নামেন্টস পরবা। এই যে একটা ডোমিনেটিং অ্যাটিটিউড বা চাপায়া দেওয়া, এইগুলা থেকে কিন্তু প্রবলেম শুরু হয়। তো ম্যারেজ কাউন্সিলিং এই জন্যই প্রয়োজনীয়। পৃথিবীতে মানুষ যদি সব কিছু পায়, ধরেন আমি আপনাকে বিশ্বের যত টাকা পয়সা ক্ষমতা সব আপনাকে দিয়ে দিলাম, ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল ওমেন ইন টু দিস ওয়ার্ল্ড, এত কিছু নিয়েও আপনি একটা জিনিস কিন্তু কখনোই পাবেন না। মানুষ একটা আফসোস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেটা বলতে পারবেন? পিস না, সেটা হচ্ছে মানুষ কখনোই যত ক্ষমতা থাকুক, যত টাকা থাকুক, সে তার মতো আরেকটা মানুষ পাবে না যে তাকে 100% বুঝবে, এটা সম্ভব না। সো এই যে ছোট ছোট ব্যাপারগুলো ছাড় দেওয়া, একজন আরেকজনকে বুঝতে পারা, এই জিনিসটা দুইজনে মিলে কথা বললে হয় না। তৃতীয় একজন পার্সন যদি বলে দেয় যে আপনাকে এইভাবে আগাইতে হবে, আপনি এই এক্সপেকটেশনটা বাদ দিতে হবে, তখন কিন্তু বিয়ের পরে যদি তাদের মাথায় সেই জিনিসগুলো থাকে, খুব স্মুথলি তাদের রিলেশন যাবে। সো এইটা বরং বেশি জরুরি।
ফর এ বেটার ফ্যামিলি বন্ডিংস। আপনি মেডিকেল স্টুডেন্ট বা ডক্টরদের ডিপ্রেশন নিয়ে অনেক কাজ করেন। আসলে ডক্টররাই সব কিছু সলিউশন দেওয়ার কথা, সেই মানুষটা যখন ডিপ্রেশনে পড়ে, এটা সোসাইটিতে বা অনেকের কাছেই জিনিসটা অন্যরকম হলেও আমি জানি একজন হিউম্যান বিং হিসেবে ডক্টর কুড বি ডিপ্রেস। এই বিষয়টা নিয়ে আপনার মাথায় কিভাবে আসলো যে ডক্টরদেরকে আসলে কাউন্সেলিং করানো দরকার? আচ্ছা, এটা আসলে বেসিক্যালি মাথায় আসে কোভিড টাইমে, এবং কোভিডের ইমিডিয়েট পরে অনেক মেডিকেল স্টুডেন্ট, যেহেতু অনেকদিন ক্লাস বন্ধ ছিল, পড়াশোনায় পিছিয়ে গেছে, তখন বাংলাদেশে মেবি 2021 অথবা 22 উইদিন এ ইয়ার 2 থেকে 3 মাসের মধ্যে আমি দেখলাম 37 থেকে 38 জন মেডিকেল স্টুডেন্ট সুইসাইড করছে, যেটা আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়েছে। দেন আই স্টার্টেড ওয়ার্কিং অন দিস প্ল্যাটফর্ম, এবং আমার কাছে মনে হলো যে বাংলাদেশে একমাত্র মেডিকেল স্টুডেন্টদের মেন্টাল কন্ডিশন শোনার, তাদেরকে হেল্প করার এবং তাদেরকে মোটিভেট করার কেউ নাই। অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে, আপনি যদি বাইরের ওয়ার্ল্ডে দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, জেনারেল ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল স্কুল, প্রত্যেকটা জায়গায় মেন্টাল হেলথ নিয়ে ওনারা সিভিয়ার লেভেলের কনসাস। একটা স্টুডেন্ট ডিপ্রেসড, পুরো কলেজের মাথা ব্যথা, ও কেন ডিপ্রেসড, ওর জিজ্ঞেস করা হয় কিন্তু, এবং ওর সাথে পার্সোনালি কথা বলা হয় যে কী সমস্যা, পড়তে পারতেছো না, বুঝতে পারতেছো না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার। আমাদের দেশে তো আমরা জিজ্ঞেসই করি না যে তুমি হতাশ কেন। এখন একটা মেডিকেল স্টুডেন্ট, সে রিলেশনশিপের কারণে হতাশ থাকতে পারে, তার পড়াশোনা প্রফেশনাল এক্সামিনেশনের সাপ্লিমেন্টারির জন্য থাকতে পারে, তার টিচারের রুড বিহেভের জন্য থাকতে পারে, প্যারেন্টসের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, সে পাস করতে পারতেছে না উইদিন দ্য টাইম, এটার জন্য মানে ডিপ্রেস থাকতে পারে। দ্যাটস দ্য রিজন হোয়াই তখন আমার মনে হলো আই শুড হ্যাভ টু ক্রিয়েট সামথিং ফর দেম, এবং আমি মেডিকেলিয়ান এন্টি ডিপ্রেশন নামে একটা প্ল্যাটফর্ম তখন ওপেন করি। ওখানে 52 জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে, 8 জন মেন্টর আছে, দারুণ, যারা ফ্রি অফ কস্ট হচ্ছে মেডিকেল স্টুডেন্টদেরকে আপনার ক্যারিয়ার গাইডেন্স, মেন্টাল কাউন্সেলিং, রিলেশনশিপ কাউন্সেলিং, ইভেন তো লিগাল সাপোর্ট, এই জিনিসগুলো দিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমি, বাংলাদেশে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইডও হয় হয়তো বা, কিন্তু বাংলাদেশে রিসেন্টলি বেড়েছে ড্রাগ অ্যাডিকশনের পরিমাণটা। ড্রাগ অ্যাডিকশন হিউজ পার্সেন্ট ড্রাগ অ্যাডিকশন। তো সেটাও আসলে মা বাবাকেই কন্ট্রোল করতে হবে, ইনস্টিটিউশনেরও অনেক অনেক ভূমিকা রয়েছে এখানে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম। হোপফুলি আমার দর্শকরা এটার সাথে অনেক বেশি উপকৃত হয়েছে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আজকের স্বাস্থ্য পরামর্শ থেকে বিদায় নিতে চাই আমি, ডক্টর শ্রাবণা তৌহিদা। বিদায় নিতে নিতে এটা বলতে চাই যে আজকে আমরা কথা বলেছি মেন্টাল ডিপ্রেশন নিয়ে, যেটা আসলে রুট কজটা নিজেকেই খুঁজে বের করতে হবে। আমাদের ফ্যামিলি বন্ডিংটাকে স্ট্রং করতে হবে আরও বেশি, নিজেকে ভালোবাসতে হবে এবং চারপাশের মানুষগুলোকেও ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। আর একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে কেউ যদি সুইসাইডাল অ্যাটেম্প্ট একবার নেয়, সে কিন্তু আসলে বারবার নিতে থাকবে আনটিল সেটা ফিনিশ করে। সো আমাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ইম্পর্ট্যান্ট টপিক এবং ইম্পর্ট্যান্ট মানুষকে সাথে নিয়ে।